মা 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 কেমন আছো তুমি? কেমন আছো? কেমন আছো মা? কেমন আছো তুমি? কেমন আছো? ভালো আছি বাজান, তুই কেমন আছিস? তোমার দেখা লাগে আমার মনটা কত সাপোর্ট করছে। শেষমেশ ভালো মতো আইতে পারছি, তাতেই আমি খুশি। কিরে রকি, রাইসা, তোরা কেমন আছোস? আমি ভালো আছি ভাইজান, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাইজান। আমিও ভালো আছি। আমাকে জন্য কি আনছো? আরে আনছি অনেক কিছু আনছি। এই যে লাগে যে আছে, ঘরে যাই, ফ্রেশ ট্রেশ হই, তারপর নিজের হাতে তোদেরকে দেবো। আমি আইসি, তুমি খুশি হও নাই? আচ্ছা আমি তো ঠিকঠাক মতো। কি ব্যাপার, কি হয়েছে? কিছু হয়নি। মায়া কান্দন কান্দা আমার পোলাটার মাথা ঘুরানোর চিন্তা করতেছে। তুমি অনেকদিন পর আইছো তো, আমার মুখটা একটু শুকনা শুকনা, আর কিছু না। বাজান রে, তুই এতদিন আমার সারা কেমনে ছিলি রে বাজান? তোরে সারা আমার মুখটা কেমন কাকা। আমা 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 আমার কথা শোনো, আমি আই পড়ছি তো। এই যে তোমার বুকের মানিক তোমার কাছে চলে আইছে না, এখন আর কিসের কষ্ট? এবার খুশি হও তুমি। বাজান তোরে সারা আমি এতদিন খালি মুখটা কাকা করতো বাজান, ঠিক মতো খাইতে পারি না, ঘুমাইতে পারি না। আমা 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 তুমি কান্নাকাটি করো না, তুমি কান্না করলে আমি খুব কষ্ট পাই। যাও ঘরে যাও, বাদ বাকির কথা ঘরে বসে কম। যাও তাড়াতাড়ি ভাইয়া, এতদিন পরে বিদেশ তো নাইছেন, আর কটা টিয়া বাড়াই দিয়েন। আচ্ছা ঠিক আছে, যা এলো, এগুলো লয়ে যা। আরে কি করতেছো? আমি নিতে পারতাম তো। আমি জানি তো তুমি পারতা, আজকে আমি নি। ঘরে চলো। ঠিক আছে চলো। কেমন আছো তুমি? ধরবা না তুমি আমার। তোমার কোনো ধারণা আছে আমি কেমন আছি? কোনো খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছো আমার? আমি কি 2টা বেলা শান্তি মতো করে তোমার সাথে কথা কইতে পারছি? আমি কিচ্ছু পারিনি। বিয়ে করে তো গেছো, এই বাড়িতে আমি মানুষটা পাইতে আসি না মরে গেছি, কোনো খোঁজ খবর তো তোমার দিতে পারিনি। তুমি জানি কি করবা যে আমি ভালো আছি নাকি? না আমি জানি তুমি ভালো ছিল না, কিন্তু বিশ্বাস করো আমিও তোমার ছাড়া ভালো ছিলাম না। আমি জানি যে তুমি আমার ছাড়া ভালো ছিল না। তোমার আমার থেকে বেশি কে ভালো জানে? বাস্তবতা তো এটাই। তোমাকে সুখের লাগে আমি প্রবাস জীবন বেছে নিচ্ছি। তোমার মুখে হাসি দেখার লাগে, মার মুখে হাসি দেখার লাগে, ভাই বোন দাদির মুখে হাসি দেখার লাগে প্রবাসে গেছি। কিন্তু কপাল খারাপ হলে যাওয়া হয়। 4 বছর প্রবাসে ছিলাম, তার মধ্যে 2 বছর জেলে কাটাইছি, আর বাকি 2 বছর কোন রকম কাজ কাম করে তারপর ফিরে এলাম। আমি তোমার বিদেশ যেতে দিব না। বুকে পাশান দিয়ে এইভাবে তোমার নিজের কাছ থেকে এত দূরে রাখতে পারবো না। লাগলে আমি 1 বেলা খায় থাকবো, 2 বেলা না খায় থাকবো, তাও আমি শান্তিতে থাকতে চাই। বুকার মতো কথা বললো না তো, 2 বেলা না খায় কি বাঁচা যায়? তোমার এই মুখ দেখে যে শান্তি, সেই শান্তি 2 বেলা পেট ভরে ভাত খাওয়ানোর মধ্যেও নেই। কি ব্যাপার? আচ্ছা এই কালো দাগটা কিভাবে হইলো বলো তো? আরে ধুরু, এটা কিছু না। এটা হয়েছে কি, হয়েছে ওই মাছ ভাজতেছিলাম, মাছ ভাজতে গিয়ে তেলের ছিটায় পড়ছে, তারপরে এরকম কালি ছিটা দাগ হয়ে গেছে। না তুমি আমার শেখাও, তেলে পড়া দাগ এটা এরকম? এত বেশি বুঝি কতখানি পথ জার্নি করে আইসো না? এখন যাও আগে ফ্রেশ ট্রেশ হয়ে নাও, যাও। আমি দেখি মায়ে কি রান্নাছে। ঠিক আছে। আর তো সহ্য হইতেছে না। কি আনছো তাড়াতাড়ি বাইর করে দাও না দেখি। আরে রাশা, তুই ঠিকই কইছস। খাবার সামনে নিয়া না খাইয়া বসে থাকুনের যে কষ্ট, এখন তার চেয়ে বেশি কষ্ট হইতাছে। আরে তোরা তো বাচ্চা পোলাবানের মতো শুরু করতেছস। আর কি দিবি আবার? তাড়াতাড়ি দিয়ে দে তো বাবা, 2 জনে তাকে মাথা নষ্ট করে দিল। আরে দিতে আসি, একটু সময় দিবি না? রে এই যে সেই এদিক দিয়ে না, মাথা ঠিক নাই, লার্নি করে আইছি না। এই যে রকি, তোর লাগে ঘড়ি, দামি ব্র্যান্ডের ঘড়ি, খুব সুন্দর। আর রাইসা এই যে তোর জন্য পারফিউম নিয়ে এসেছি, পারফিউম পছন্দ হয়েছে? সুন্দর না ছাই? এত বছর বিদেশে থেকে কেউ এই গিফট আনে? কত আশা করে বসেছিলাম আমার ভাইজান বিদেশ থেকে আইবো,
ব্যাগ ভর্তি দামি দামি গিফট আনবো, হচ্ছে ঘড়ি। এখন তো দেখতেছি আশায় বসে থাকাই ভুল হয়েছে। আসলে ভাইজান তো আর আমাদের মন থেকে নিজের আপন ভাই বোন মাইনা নিতে পারে না, এই দামি গিফট আনবো কেমনে করে? তোমরা এগুলা কি কইতেছো, এইভাবে কথা কইতেছো কেন? মানুষটা কত কষ্ট করে তোমাদের জন্য এগুলা নিয়ে আইছে, এখন তোমরা এইভাবে কথা কইলে মানুষটা কষ্ট পাইবো না? আমার তোরা ভুল বুঝিস না, আমি অনেক চেষ্টা করছি কিন্তু বাইরে উঠি নাই। 4টা বছর বিদেশে ছিলাম, তার মধ্যে 2 বছর জেলেই কাটাইছি। বাকি 2 বছর কষ্ট টষ্ট করে কিছু টাকা পয়সা রোজগার করছি, এগুলো তো বাড়িতেই পাঠাইছি, তাই না? আসার সময় হাতে বেশি টাকা ছিল না, তোদের লাগে দামি দামি জিনিস আনবো। তবে কথা দিতেছি, এর পরের বার যখন আসবো দামি দামি জিনিস তোদের লাগে নিয়ে আসবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আম্মা আচ্ছা বাদ দাও তো, ওরা পোলাবেন মানুষ। শোনো তোমার লাগে কি আছে দেখো, এই যে দেখো, এই যে তোমার লাগে এই শাড়িটা নিয়ে এসেছি, দেখো না পছন্দ হচ্ছে কিনা? এটা পরলে তোমার অনেক সুন্দর লাগবে। আমার লাগে আমার শাড়ি আনতে গেলি কেন বাজান? এইগুলা না আনলেও চলতো। এটা কোনো কথা বললা? কারোর লাগে না আনলেও তো আমি তোমার লাগে আন। তা বৌমার লেগে কি আনছো? আম্মা তেমন কিছু আনতে পারি নাই, একটা শাড়ি আনছি। ও আচ্ছা, আর তো বাজান তোরে একটা কথা করার দরকার ছিল। রাইসারে না একটা ছেলে খুব পছন্দ করছে। আমার রাইসা বড় হয়েছে, বিয়া তো দিতেই হইব, ওরা কথাবার্তা বলো। কথাবার্তা মোটামুটি অনেকখানি আগাই রাখছি, খালি তোর আসার অপেক্ষায় আছিলাম। তুই ছাড়া তো আর তোর একমাত্র বোনের তো আর বিয়ার কথা আগাম যায় না। আম্মা আমি তো আইসাই পড়ছি, ছেলে যদি ভালো হয়, বংশ পরিচয় ভালো হয়, তাহলে আমার কোনো আপত্তি নাই, তোমরা কথাবার্তা আগাও। ছেলে পক্ষ ওই 3 লাখ টাকা যৌতুক চাইছিল। ছেলে পছন্দ করে নিব, এর মধ্যে আবার যৌতুক চাইতেছে কেন? এখন চাইছে, এখন ছেলে পক্ষ যৌতুক চাইলে এখন তো করার তো কিছু নাই। আজকে আমার বউটারে অনেক বেশি সুন্দর লাগছে। বাবা এতক্ষণে আমার দিকে চোখ পড়লো। আমার দিকে তো চোখ সবসময় করে থাকে, আমি যেদিকেই তাকাই যেদিকেই চাই চোখ তো তোমার দিকে আটকায়, সে চোখ দিয়ে আজকে মন করে তোমার দেখো। ঠিক আছে, তুমি আজকে আমার মন ভরে দেখো, আমি তোমার বাধা দিব না, কারণ এই যে এতগুলো বছর আমি তোমার দেখি নাই, তুমি আমার দেখো নাই, আজকে মন ভরে দেখো। আর তোমার যেহেতু এই অধিকার আছে, আমি তোমার অধিকার নষ্ট করব। ঘুমায় গেছো বাবা? না মা ঘুমাই নাই, কি হয়েছে? একটু দরজাটা খোল না বাবা। মা কি ব্যাপার, তোমার এরকম লাগতেছে কেন? বাবা আমার কোমরের ব্যথাটা অনেক বাড়ছে, তুই আমার একটু ওষুধ এনে দিতে পারবি বাবা? আচ্ছা আমি বুঝলাম না, কোমরের ব্যথা তুমি কান্নাকাটি করতেছো, তুমি আমার আগে বলবা না? কইতে চাইছিলাম না বাবা, ভাবছিলাম যে ব্যথাটা সাইরা যাইব, কিন্তু সারতাছে না। আর ওদিক দিয়ে রকিও ঘুমায় পড়ছে, আর এত রাত্রে রাইসারে তোর বাইরে যাইতে দেওয়াটা ঠিক না, তাই বাধ্য হয়ে তোর কাছে আইছি বাবা। আম্মা তুমি তোমার রুমে যাও, আমি ওষুধ নিয়ে আইতেছি, যাও, আমি রাতের মধ্যে ওষুধ নিয়ে আসবো। এই তুমি থাকো, আমি আইতেছি। হাসান, ও হাসান, মা কই যেতেছিস হাসান? আম্মা অনেকদিন পরে বিদেশ থেকে আসছি না, একটু গ্রামটা ঘুরে, আর কি অবস্থা? আচ্ছা তুই তো ওই রাইসার বিয়ার ব্যাপারে কিছুই কইলি না, আমি কি তাহলে ওরে কথা দিয়ে দিব? ওহো আম্মা আমি তো ভুলে গেছি, আমারই তো বলার দরকার ছিল। আম্মা আমি সিদ্ধান্ত নিছি ওই ছেলের সাথে রাইসারে বিয়ে দেব। কেন এই ছেলের সাথে বিয়ে দিবি না? ছেলেটার কিন্তু রাইসার চেয়ে টাকাটার প্রতি নজর বেশি, সেই জন্য তার আমি ভালো বলতে পারতেছি না। বুঝছো আম্মা, ভাইজান আমাদের কোনোদিন আপনি ভাবতে পারে নাই, তোমারে তো আমি আগেই কইছিলাম, এবার প্রমাণ পাইছো তো। রাইসা এটা কি কথা কইতেছিস তুই? তুই আমার একমাত্র বোন, তোর ভালো চাইবো না আমি কার ভালো চাইবো? ক শোন, আমার ইচ্ছা এই ছেলের চেয়েও ভালো একটা ছেলে দেখে তোর বিয়ে দেয়া।
না চাও না, তুমি যদি চাইতা তাহলে আমার এই ছেলের সাথেই বিয়ে দিতা। আর তুমি কি ভাবছো আমি কিছু বুঝি না? আমি সব বুঝি। তুমি যেই কারণে মানা করতেছো সেই কারণটা আমার কাছে পানির মতন পরিষ্কার। ভাবি মানা করছে, তাই না? রাইসা তুই অকারণে আমার ভুল বুঝতেছিস। আর তোর বিয়ের ব্যাপারে তোর ভাবি না করবো কেন? আম্মা তোমার মেয়ের একটু বুঝাও তো। আমি আর কি বুঝাই এখন? আর এই ছেলের সাথে বিয়ে দিতে তো আমি প্রথমে রাজি ছিলাম। মা ছেলেটা তো যৌতুক চাই, যৌতুক দেয়া এবং নেয়া দুটাই কিন্তু অন্যায়। দেখ বোন, তুই আমার উপর বিশ্বাস রাখ, আমি অনেক ভালো ছেলে দেখা তোর বিয়ে দেব। শোনো ভাইজান, আমি এই ছেলেকেই বিয়ে করব। আর তুমি আমার ভালো না চাইলেও আমি তো আমার ভালো ঠিকই বুঝি। আর আমি এই ছেলের কাছেই ভালো থাকবো। মা আমার তোমার সাথে রাইসার নিয়ে আমার কিছু কথা আছিল। কি কথা? দেখো, রাইসা যে ছেলের বিয়ে করতে চায় তার সাথে ওর বিয়ে দিয়ে দাও, তুমি আর অমত করো না। আরে কি বলতেছো? এতগুলো টাকা যৌতুক দিয়ে বিয়ে দেওয়াটা কি ঠিক হইব? দেখো, যৌতুক দিয়ে বিয়ে দেওয়া যে ঠিক হবে না সেটা আমিও জানি, আর কোনো উপায় নাই। রাইসা এই পোলারই বিয়ে করবো, আর মায়ও চায় এই পোলার লগে এই রাইসার বিয়ে দিতে। তুমি এখানে মানা করবা না। আমি বুঝলাম না তো, এই ছেলের মধ্যে কি এমন আছে যে তার সাথে বিয়ে দিতে হইব? আসলে রাইসার সাথে এই ছেলের তো প্রেম ভালোবাসার সম্পর্ক। তোমার যে কেমনে কই, শুধু প্রেম ভালোবাসা না, ওর সম্পর্কটা আসলে স্বামী স্ত্রীর মতো। কি বলতেছো তুমি? এই তোমার মাথা ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, লিমা সত্যি করে বলো তো কি হয়েছে? এগুলো কি করতেছো তুমি? সি সি রাইসা, তোমার কাছ থেকে এগুলো আমি আশা করি নাই। শোনো ভাবি, আমরা দুইজন দুইজনের ভালোবাসি, আর আমাদের মাঝখানে তো সামান্য কিছু থাকতেই পারে। রাইসা, এগুলো সামান্য কিছু না, এগুলো অনেক কিছু। তুমি কি বুঝতে পারতেছো? এই কথা জানাজানি হইলে তুমি মানুষের মুখ দেখাইতে পারবা? কি করবা সবাই রে? সবাই তোমার এটা কি ভাববো? মানুষ কেমনে জানবো যদি তুমি যায় না বলো? তোমরা শেষবারের মতো করতেছে রাইসা, এরকম কোনো ঘটনা আর যদি ঘটে আমি কিন্তু তোমার মা আর তোমার ভাইরে গিয়ে সব বলবো। তার আগে আমি পুরা গ্রামে রটাইয়া দিব যে তুমি ওর লগে পরকিয়া করো। একদম ঠিক বলছো, এটা আমার কোনো আপত্তি নেই। এত সামলা সামলির কিছু নাই। কামরুল এই বাড়িতে আইবো যাইবো, আমার সাথে গল্প গুজব করবো, আর এই কাজে কেউ বাধা দিতে পারবো না। তুমি যদি ভুলেও বাধা দেওয়ার চেষ্টা করো তাহলে আমি পুরা গ্রামে রটাইয়া দিব যে তুমি ওর লগে পরকিয়া করো। আর তোমার স্বামী তো থাকে বিদেশ, যে কেউ এটা সহজেই বিশ্বাস করবো। এই জন্যই আমি তোমার কিছু কই নেই। আমি অপেক্ষা করতেছিলাম কবে তুমি দেশে ফেরত আসবা, তারপর তোমার এগুলো করবো। কি বলতেছো তুমি? রাইসা তোমার লগে এইভাবে ব্ল্যাকমেল করলো? আচ্ছা একটা কথা বলো তো, আমার রকি কি তোমার সাথে খারাপ ব্যবহার করছে? না না, আমার সাথে কেউ কোনো খারাপ ব্যবহার করে নাই, সবাই আমরা খুব যত্নেই রাখছি। ও আচ্ছা যাক, আমার রকি তোমার সাথে খারাপ ব্যবহার করে নাই। শোনো না, রাইসা তো ছোট মানুষ, ও না হয় একটা ভুল করে বলেছে, তুমি কষ্ট পাও না। না না, আমি কষ্ট পাবো কেন? তাই রাইসারে না আমি ভরসা করতে পারি না। ও যদি রাগের মাথায় কোনো অঘটন ঘটায় ফেলে, তুমি রাজি হয়েছো, তুমি আর অমত করো না। অমত করে আর কি করবো? তুমি যা শোনাইলা এরপরে তো আর অমতের কিছু নাই। চলো বাড়ি যাই। চলো। মানে এইভাবে ও করবো এটা তুমি বুঝতে পারি না। আম্মা, রাইসারে যতই দেখি ততই অবাক হই। আমি বিদেশে যাওয়ার সময় ও তো ছোট ছিল, 3-4 বছরে কত বড় হয়ে গেছে গা। মেয়ে মানুষ তরতর করেই বড় হয়ে যায়। তুই যদি এতদিন দেশে থাকতি তাহলে তো কত আগেই ওর বিয়ে হয়ে যেত। তাহলে আর সমস্যা কি? বিয়ের ব্যবস্থা করো, ও যারে পছন্দ করে আমি রাজি, আমার কোনো আপত্তি নাই। সত্যি সত্যি কইতাছিস বাজান? তোমার রকির রাইসার যেহেতু পছন্দ, আমি আর রাজি হবো না কেন? তাই ভাবলাম ও যারে পছন্দ করে তার সাথে বিয়া দিই। কিরে রাইসা, হ্যাঁ এবার তোর ভালো চাই আমি কি তোর ভাই? হ্যাঁ ভাইজান, আমি রাগের মাথায় তোমারে কত কি উল্টাপাল্টা বইলা ফেলছি, তুমি কিছু মনে রাখো না। আমি তো তোমার ছোট বোন, আমি অনেক কথাই তো বইলা ফেলছি, তুমি ভুলে যাইও।
ছোট মানুষ, সেই জন্য আমি রাগ করি নাই। বাজান আরেকটা কথা, ওই হবু জামাই বাবা যে একটা আবদার করছিল রাইসার কাছে, মানে ওই যে যৌতুকের যে 3 লাখ টাকা, ওই টাকাটা আর কি ও আগেই চাইতেছিল, মানে ব্যবসা দাঁড়া করানোর পরে এরপরে আর কি আরে বিয়া করবে। আমার সব ঠিক আছে, অসুবিধা নাই। বিয়ের ব্যবস্থাটা হোক, দিনক্ষণ ঠিক হোক, তারপর আমি দেখুন না। ভাইজান ও তো একটু না কুসু স্বভাবের, ও চাইতেছিল যে টাকাটা বিয়ের আগে দিলে ও ব্যবসাটা দাঁড়া করাবে, তারপরে বিয়েটা করবে। কারণ নাইলে তো মানুষ অনেক কথা বলবে, জামাই কি করে, জামাই বেকার, তাই টাকাটা যদি আগে দেওয়া যায় ভালো হয়। রাইসা, তুই আমার একমাত্র ছোট বোন, আমি তোর ভালোটাই চাই। আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করতেছি। মা গেলাম। তোমার চা। ভাইজান, তোমার লগে আমার একটা জরুরি কথা আছে। কি জরুরি কথা কত? ভাইজান, তোমার এই কষ্ট আমি আর 2 চোখে দেখতে পারি না, আমার আর সহ্য হয় না ভাইজান। তাই আমি চিন্তা করছি আমি একটা ব্যবসা করুম। আমি পজিশনও দেখাইছি ভাইজান। তাই নাকি? কোন জায়গায়? ভালো পজিশন ভাইজান, বাজারের মাঝখানে, ওই যে চৌরাস্তাটা আছে না, চৌরাস্তার পাশে, খুব ভালো পজিশন ভাইজান। এই পজিশন হাতছাড়া করুন ঠিক হইব না। তাহলে তো খুবই ভালো। টাকা পয়সা কিছু জোগাড় করছো? কি কও ভাইজান, আমি তো বেকার, আমি টাকা পয়সা কই পামু কও? আমি তো এতদূর শুধু তোমার ভরসায় আগইছি ভাইজান। ও, তা কেমন টাকা লাগবো? বেশি না ভাইজান, মাত্র 5 লাখ টাকা। 5 লাখ টাকায় আমি আমার ব্যবসাটা দাঁড় করাইতে পারবো। 5 লাখ টাকা? কিন্তু মেলা টাকা। হ ভাবি, ভাইজান বিদেশে কাজ করব আর আমি দেশে বইসা ব্যবসা কইরা টাকা কামামু। আমরা 2 ভাই মিলে সংসারটা চালামু। তখন দেখবা আমগো সংসারে শুধু সুখ আর সুখ। ভাইজান, টাকাটা কবে দিবা কও না? আচ্ছা শোন না, আমার কয়েকটা দিন সময় দে, আমি একটু ভাবি, তারপর তোর জানাবো। হ্যাঁ আচ্ছা ভাইজান, আমি যাই। তুমি যে রাজি হইলা রাইসার বিয়ের যৌতুকের জন্য দিতে হইব 3 লাখ টাকা, এখন রকি বিজনেসের জন্য চাইতেছে 5 লাখ টাকা। এতগুলো টাকা কোত্থেকে দিবা তুমি? আমার জানার মতো তোমার কাছে তো টাকা থাকার কথা নাই। হন আমার কাছে যে টাকা নাই সেটা একমাত্র তুমি জানো, আর কেউ জানে না। কি করবো কও? ছোট বেটা নিজের পায়ে দাঁড়াইতে চাইতেছে, ব্যবসা করতে চাইতেছে। এই সময় বড় ভাই হয়ে যদি তার পাশে না থাকি, কেমন হয়ে যায় না? আচ্ছা শোনো, চিন্তা করার কোনো কারণ নাই। মার কাছে কিছু জমানো টাকা আছে, ওগুলোর মধ্যে হাত দিতে হইব আর কি। আচ্ছা তুমি চিন্তা করো না, চা খাও, ঠান্ডা হয়ে যেতেছে। আম্মা। কি রে, কিছু কবি? তোমার শরীর অবস্থা কেমন? বেশি ভালো না রে বাজান, চোখে তো খালি অন্ধকার দেখি। এই অবস্থায় কেমনে বলি বুঝতেছি না। আম্মা, রকি তো ব্যবসা করতেছে। ব্যবসা করতে চায়, এটা তো ভালো কথা। না, ভালো কথা তো আম্মা, আসলে একটা কথা কি, ওই রাইসার বিয়ার 3 লাখ টাকা, রকির ব্যবসার জন্য 5 লাখ টাকা কি এখনই লাগবে? তাছাড়া আমার বিয়ের সময় তো খরচাপাতি আছে, তাই না? খরচা লাগলে এখন কি করবি বাবা ক? এখন তোর একমাত্র বোনের বিয়া, ওর সকাল তো সব তরি পুরা করতে হইব। আর তাছাড়া রকির ব্যবসাটা যদি দাঁড়ায় যায়, তাইলে তোর আমার কোনো চিন্তাই রইল না। হ্যাঁ, তা অবশ্য ঠিকই কইছো। কিন্তু আমা, আমি একটা বিষয় চিন্তা করতেছি। গত 2 বছরে তো কম করে হইলো তোমার অ্যাকাউন্টে আমি 15 থেকে 16 লাখ টাকা পাঠাইছি। 2-4-5 লাখ টাকা খরচ হয়ে গেছে, আর তোমাকে মোটামুটি 10 লাখ টাকা থাকার কথা। ওই টাকাটা দাও, ওইটা দিয়ে আমি সবকিছু ব্যবস্থা করি। এইটা তুই কেমন কথা কস বাজান? আমি 10 লাখ টাকা কই পাবো? আমার কাছে তো 10 টাকাও নাই। নাই মানে? আম্মা, তুমি আমার লগে মজা করতেছো না? আমি তোর লগে মজা করতে যাবো কেন? আমার শরীরের যে অবস্থা, এই অবস্থায় আমার কত দামি দামি ওষুধ লাগে। এই ওষুধও তো আমি কয়দিন ধরে দোকান থেকে বাকিতে কিনে না খাইতেছি। এই সব খবর কি আর তোর কাছে আছে? কি বলতেছো তুমি? আমি এত কষ্ট করে গত 2টা বছর খাইয়া না খাইয়া আমি টাকা পাঠাইছি, তোমার অ্যাকাউন্টে টাকা পাঠাইছি। আমি 2টা বছর জেলে ছিলাম, তারপর বের হইয়া আমি দিনরাত পরিশ্রম করে টাকা পাঠাইছি, আর সেই টাকা নাই হয়ে গেছে। এত টাকা কেমনে খরচ করলা তুমি? সংসারে খরচ হয়েছে
সংসারের কয় টাকা খরচ হয় আম্মা? বর্তমান বাজারের খবর তুই কিছু জানোস? এই যে চাল ডাল তেল নুন এগুলোর কত দাম বাড়ছে, হ্যাঁ? আর তার উপরে আবার রাইস আর কলেজের বেতন, রকির হাত খরচ, আমার ওষুধ পানি, আমি এইগুলো সামলাই আমি কুল পাইতাছি না সংসারের। আর তুই আইছো তখন আমার কাছে টাকার হিসাব চাইতে। তারপরে গ্রামের একটা সংসার চালাতে মাসে কত টাকা লাগে? তার মানে তুমি কি করতে চাইতেছো? হ্যাঁ, আমি তোমাকে টাকা আত্মসাৎ করছি? দেখছস বাজার, দেখছস তোর বউ আমারে কেমনে সন্দেহ করে। আম্মা, আমি বিশ্বাস করে তোমার অ্যাকাউন্টে টাকা পাঠাইছি। আমি যদি চাইতাম আমি আমার বউয়ের অ্যাকাউন্টে টাকা পাঠাইতে পারতাম, কিন্তু আমি করি নাই। আমি তোমারে বিশ্বাস করছি, বিশ্বাস করে লাখ লাখ টাকা আমি তোমার অ্যাকাউন্টে পাঠাইছি। আর সেই তুমি আমার লগে এভাবে প্রতারণাটা করলা, আমার তুমি ফকির বানাই দিলা। ঠিক আছে, চলো। কি ভাবতেছো? আচ্ছা, আমার একটা সত্যি করে কথা কইবা? যে মা আমার সাথে এত বড় বেইমানি করতে পারছে, আমার মনে হয় উনি তোমার সাথে কিছু না কিছু করছে। কিন্তু আসার পর থেকে বিদেশে থাকতেও তুমি কোনো কিছু কও নাই আমারে। কি হলো? আমার ধারণা কি ঠিক? তোমার ধারণা ভুল না, তোমার ধারণা ঠিক। কি করছে তোমার সাথে? প্রথম প্রথম সব ভালো ছিল জানো, যখন তুমি বিদেশ থেকে কারি কারি টাকা পাঠাইছো প্রত্যেক মাসে, তখন তারা আমার খুব আদর যত্নে রাখতো। কিন্তু যখন জানতে পারলো যে তুমি জেলি, তখন থেকে শুরু হলো আমার উপর অত্যাচার। শারীরিক ভাবে অত্যাচার, মানসিক ভাবে অত্যাচার, আবার জীবনটা অতিষ্ঠ করে ফেলাইছিল। কত বড় সর্বনাশটা করে ফেলাইছে। এই তোমার এতগুলা সাবানের গুঁড়া কে দিতে কইছে তোমারে? হ্যাঁ, কে না দিতে কইছে তোমার এতগুলা সাবানের গুঁড়া? আম্মা, 4 জন মানুষের কাপড় চোপড় ধুমু, একটুকু তো লাগবেই। এইটুকু লাগবো? এইটুকু সাবানের গুঁড়া কি? হ্যাঁ, এইটুকু? তুমি কি তোমার সাবানের গুঁড়া তোমার বাপের বাড়ি থেকে নিয়ে আইছো? হ্যাঁ, ফকিন্নির ঘরের ফকিন্নি জীবনে তো সাবানের গুঁড়া চোখেও দেখাস নাই। আম্মা, আপনি কিন্তু খামাখাই আমার সাথে রাগারাগি করতেছেন। ও, আমি খামাখা রাগারাগি করতেছি? তাহলে তোর যখন সহ্য হইতেছে না, তুই থাকতাছ কেন আমার হেনে? আমাগো ঘরে পাড়া দিয়ে আর কতদিন খাবি, কতদিন খাবি কবি ক? আম্মা তো ঠিকই কইছে, তোমার স্বামী তো বিদেশ যায় জেল খাটতাছে, আর জীবনে ফেরত আইবো কিনা তারও তো কোনো গ্যারান্টি নাই। তাহলে তুমি আমাগো বাড়িতে থেকে কি করবা? তুমিও যাও গা। আমি আমার স্বামীর বাড়িতে থাকমু কি থাকমু না সেটা কর তুমি কে? এই সংসারটা চলে কার টাকায়? আজকে এই মানুষটা খারাপ অবস্থায় আছে দেখা যে আমি তার সাইডে চলে যাব, এমন মেয়ে তো আমি না। এতদিন বুবার মুখে গুলি ফুটছে, খারা তোর গুলি শুটান আমি ছড়াইতে। ধর ওরে ধরে দিকে আনে দিকে, ও রাজকা খাইছি আমি কারো। আজকে আমি আব্বারা আব্বারা আব্বারা। তুমি যখন জেলে গেছিলে সবাই ভাইবা নিছিল যে তুমি মনে হয় আর কোনোদিন মুক্তি পাবা না, তুমি মনে হয় ওখানে আটকায় গেছো। জানো, তোমার পরিবারের সবাই চেষ্টা করছিল আমার স্বামীর ভিটা ছাড়া করতে, কিন্তু আমি যাই নাই। যত কষ্ট হয়েছে আমি মুখ বুঝে সব সহ্য করছি, কারণ আমি জানতাম যে দিন শেষে তুমি ফেরত আসবো, তুমি আমার কাছে ফেরত আসবে। তুমি এসব কথা আমার আগে কও নাই কেন? কই নেই, কারণ আমি জানি এগুলো জানলে তুমি কষ্ট পাবে। যত কষ্ট আমার হয় হোক, কোনো সমস্যা নেই, কিন্তু বিদেশে একা একা পইরা থাকো, কত কষ্ট নেব, তাই তোমারে কই নেই। আমার কষ্ট হয়েছে, কিন্তু আমি তোমার কোনো কষ্ট দিতে চাইনি। শুধু অপেক্ষা করছে আর আল্লাহ আল্লাহ করছি যে কখন সহি সালামত তুমি দেশে ফিরবে। খুশির খবর আছে, এই যে এই টাকাটা রাখো, এটা হচ্ছে রাইসার বিয়ার যৌতুকের টাকা, রাখো। সত্যি? হ্যাঁ ভাইজান, তুমি আবারও প্রমাণ করলা যে তুমি একজন আদর্শ ভাইজান। হরে বোন, তুই খুশি হইলে তো আমি খুশি। তুই আমার বোন না, আমি তোর বড় ভাই না? আমার তো দায়িত্ব আছে তো। আম্মা, এই জায়গায় আরো 5 লাখ টাকা আছে, এটা হচ্ছে রকির ব্যবসার টাকা, রাখো। রকি, ব্যবসাটা তুই মনোযোগ দা করিস, আমি তোর বড় ভাই, তোর পাশে আছি সব সময়, খালি ব্যবসা ঠিক মতো করিস রে ভাই। হ্যাঁ ভাইজান, ভাইজান তুমি কোনো চিন্তা কইরো না, এই 5 লাখ টাকারে আমি 50 লাখ কইরা দেখামু, তুমি দেখা নিও।
বাজান রে, বিশ্বাস কর কোনোদিনও তোরে আমি আলাদা করে দেখি নাই রকির থেকে। সব সময় মনে করছি তুই আমার নিজের পেটের সন্তান। আজকে আমার একদম খুশিতে বুকটা ভরে গেল। হ্যাঁ, আমি আমার সন্তানদের ঠিক মতো মানুষ করতে পারছি। বাজান রে, আরেকটা কথা ছিল, তোরে তো আমি কইছিলাম যে ওর বিয়ার আগে আমার এক জোড়া কানের দুল আর এক জোড়া বালা লাগবো। বিশ্বাস করবা জানি যে এইগুলো ইমিটেশনের জিনিস পরে কি মানুষের সামনে যাওয়া যায়? মানুষে দেখলে কইব না যে মায়ের বিয়া আর ছেলে প্রবাসে থাকে, অথচ মায়ের হাত কানে কোনো স্বর্ণের জিনিস নাই। আম্মা, তুমি আমার কাছে একটা জিনিস চাইবা আর এটা আমি রাখুম না, তাই কি হয়? শোনো, আমি বাজারে তোমার কানের দুল আর হাতের বালা অর্ডার দিয়ে ফেলাইছি, 1 সপ্তাহের মধ্যে পাই যাবা। সত্যি কইতাছিস বাবা? দেখছস আমার ছেলে টাকা চল দেই। এতগুলা টাকা কই পাইলা? এতগুলা টাকা কই পাইলা? আরে জোগাড় করছি। কইতে জোগাড় করছো? মানে হয়েছে কি, ওই বিদেশে মালিকরে ফোন দিছি, বলছে আমার বোনের বিয়া, হাতে কোনো টাকা পয়সা নাই, তারপর ছোট বেড়া ব্যবসা দিব, তাও টাকা পয়সা নাই। মালিকটা খুব ভালো, কথাবার্তা শুই না 1 বছরের টাকা অ্যাডভান্স পাঠাই দিছি। তুমি আবার বিদেশ যাবো? তো যাইতে হইব না, কতগুলো টাকা, এই টাকা জোগাড় করতে হইব না? এই টাকাগুলো জোগাড় করবো, তারপর কিছুদিন থেকে আরো কিছু টাকা জমাইতে হইব। তুমি টাকা জমাবো? জমামো। আরে কি কয়, টাকা পয়সা ভবিষ্যতের লেগে লাগবো না? তবে আগের বারের মতো আমি ভুল করবো না, এবার গিয়া তোমার অ্যাকাউন্টে টাকাগুলো পাঠাবো। আর বেশি দিন থাকবো না তো, অল্প কিছুদিন থেকেই চলে আসবো। রাগ করছো না? ঠিক আছে, বুঝছি তুমি রাগ করছো, এদিকে তাকাও, তোমার রাগটা থাকবো না। কি আল্লাহ, কি সুন্দর! তুমি এবার টাকা খরচ করে এইটা আনতে গেলে কেন? এটা কেন আনতে গেলাম? আমার বোনের বিয়ের দিন সবাই সুন্দর সুন্দর জিনিসপত্র বলবো, তুমি কি বলবা? সেই জন্য এটা নিয়ে আসছি। দাও, পড়াই দাও। পড়াই দেবো? এই হাসান, হাসান, বাইরে থেকে বাইরে। আরে খলিল ভাই, খলিল ভাই, তুমি আমাকে বাড়িতে আইছো কেন? মানে তুমি আমার খবর দিলে আমি নিজেই তো যাইতাম। এই বেটা, নাটক করা বন্ধ কর, একদম গিরাগারা ফাড়া আলামু। আমার কাছ থেকে যে 10 লক্ষ টাকা নিছস, ওই টাকা আজকেই সুদ সহ ফেরত দিবি। তুমি না কইছিলা যে বিদেশ থেকে কোম্পানির কাছ থেকে অ্যাডভান্স নিছো এই টাকা? আরে এই কথাটা না বলা ছাড়া তোমার কোনো উপায় ছিল না। কি কইতাছো তুমি বাবা? তোমার কাছ থেকে হাসান 10 লাখ টাকা নিছে? আমার কাছ থেকে 10 লক্ষ টাকা নিছে। টাকা নেওয়ার পর ওর চরিত্র বদলাই গেছে গা, সুদের একটা টাকা আমারে দেয় নাই। আমি এখন অন্য কিছু বুঝি না, আমার টাকা এখনই ফেরত দিব, নাইলে আমি থানা পুলিশ করবো। আমার টাকা আপনার বলার এখনই ফেরত দিত কোন? না না বাবা, আমি কিন্তু এই টাকার দায়ভার নিতে পারবো না। আমিও কইলাম এই টাকার দায়ভার নিতে পারুম না। খলিল ভাই, টাকা নিয়ে আইছে ভাইজান, ভাইজানের কাছ থেকে আপনি টাকা আদায় করবেন। খলিল ভাই, টাকা আমি আনছি, আমিই দেব, তবে ভাই আমারে আর কিছু সময় দেন আপনি। তোরে আমি আর একটা দিনও সময় দিব না, আমি এখন সরাসরি থানায় যাব। থানায় গিয়া তোর নামে অর্থ আত্মসাতের মামলা দিব, কথাটা তুই মনে রাখিস। আয় তোরা। খলিল ভাই, সুদের টাকা কইলাম তর কইটা বাড়ে, আর ভাইজানের যা অবস্থা, এই টাকা জীবনেও শোধ দিতে পারবে না। আমি তোমার আগে ভাগে কইতাছি, এই আপদ কিন্তু আমি বাড়িতে রাখতে পারব না। বাড়ি থেকে বিদায় করবো মানে কি? হ্যাঁ, টাকা কি তোমার ভাই তার নিজের জন্য নিছে? নিজের জন্য তো নেয় নাই, টাকা নিছে তোমার বোনের বিয়ে দেওয়ার জন্য। 3 লাখ টাকা সেইখানে দিছে, 5 লাখ টাকা দিছে তোমার ব্যবসা করার জন্য। আর যখন তোমার ভাই টাকাগুলো ফেরত দিতে পারতেছে না, তখন তোমাদের খুব গায়ে লেগে গেল না? কেউ কোনো দায় ভার নিতে পারবা না। থামো তুমি, আমার কইতে দাও। যতদিন ভাই টাকা দিছে ততদিন ভাই ভালো মানুষ ছিল, তাই না? তখন মায়ের পেটের আপন
ভাই ছিল, এখন ভাই কিছু করতে পারতেছে না দেখে ভাইরে বাড়ি থেকে বাইর করে দাও। এতদিন যে মানুষ প্রবাস করছে, এতদিন যে মানুষ এত কষ্ট করছে, পরিবারের প্রত্যেকটা মানুষের মুখে হাসি ফুটাইছে, সেই মানুষ যখন কোনো কুল কিনারা খুঁজে পাইতেছে না, তখন তোমরা এই মানুষটারে কইতেছো বাসা থেকে বাইরে হয়ে যাইতে। এই ফকিরের বাচ্চা ফকির, হ্যাঁ তোর এই ছোট মুখে এত বড় বড় কথা আসে কোথা থেকে? হ্যাঁ বাইরে তুই আমার বাড়ি থেকে বাইরে কইলাম, তা না হলে কিন্তু গলা ধাক্কা দিয়ে বাইর করে দিব। আম্মা, তুমি লিমার সাথে এইভাবে কথা বলতেছো কেন? এই তুই চুপ থাক, তুই কোনো কথা কবি না। তুই যতদিন আমার ইনকাম করে টাকা দিতে পারছস ততদিন আমি তোরে আমার নিজের পোলা হিসাবে পরিচয় দিছি। এখন তুই হইছ গিয়া রাস্তার ফকির, তোর এখন আমি চিনি না, তুই আমার কেউ না, যা বাইর হ। এই ভাইজান, এই তুমি নিজের ইচ্ছায় তোমার বউরে নিয়ে বাড়ি থেকে বাড়ি হইবা নাকি ব্যবস্থা করুম? ভাই থাক, তোর আর কষ্ট করা লাগবে না, আমাদের পা আছে, এই বাড়ি থেকে আমরা নিজেরাই বের হয়ে যেতে পারবো। তুই কি ভাবছস এই বাড়ির সম্পত্তি পাবো সেই লোভে এই বাড়িতে আসি? না রে ভাই, খালি সম্পত্তির লেগে এই বাড়িতে আমি থাকি না। আমার মা আছে, তারে আমি আম্মা বলে ডাকতে পারবো। আমার ভাই আছে, তার আমি ভাই বলে ডাকতে পারবো। আমার বোন আছে, আমি তার বোন বলে ডাকতে পারবো। খালি এই লোভে এই বাড়িতে থাকি। এখন তো দেখি এই বাড়ির কেউ আমার আপন না, কেউ না। আমার ভাই, আমার মা, আমার বোন, তারা আমার কেউ না, কেউ না। কার লেগে এতদিন এত কিছু করছি? কার লেগে করছি? তোর লেগে করছি, আমার বোনের লেগে করছি, আমার মার লেগে করছি। আম্মা, জীবনটা জোয়ার ভাটার মতো। তোমার জীবনে যদি কোনোদিন ভাটা নাইমে আসে, তুমি নির্দ্বিধায় আমার কাছে যাইও, আমি তোমারে ফিরাই দিব না। হেমা, চলো।